প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আজ আমরা দিনের প্রথমেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু জানবো, তারপরে অতিথিদের সঙ্গে পরিচিত হব এবং আমরা মূল আলোচনায় যাব। দুর্নীতি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করা সহ বেশ কিছু অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই যে আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারা কথা বলেছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারা বলেছেন যে এটির সঙ্গে ভিসা নীতির কোনো সম্পর্ক নেই। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার বাইরে দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে দ্বিতীয় ধাপের 156 উপজেলার ভোট গ্রহণ শেষ হয়ে চলছে ভোট গণনা এবং অনেকগুলো জায়গায় ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। জাল ভোট, দুপক্ষের মধ্যে সংঘর্ষ, কক্সবাজারে একজন নিহত এবং আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অনেকটা শান্তিপূর্ণভাবেই এই দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে। যদিও ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলা যায়, নির্বাচন কমিশন বলছে যে এটি 30% খানিকটা বেশি হতে পারে এই ভোট গ্রহণ। এর বাইরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব তারা বক্তব্য দিয়েছেন। সেখানে পরস্পর একজন আরেকজন বক্তব্যের সমালোচনা করেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিয়াউর রহমানের বাকশালে থাকা প্রসঙ্গে। এর বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখা করেছেন ইত্যাদি দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব এবং এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আছেন তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। এরপরে রয়েছে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং সর্ববামে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আপনাদের 3 জনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রসঙ্গে যাচ্ছি। এম এ আজিজ আহমেদ, জেনারেল আজিজ আহমেদ, যিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, আমরা জানি যে তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই নিষেধাজ্ঞার বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা নিষেধাজ্ঞা দিয়েছেন। বলেছেন সাধারণ মানুষের আস্থা ভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত 2 ভাইকে পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে দুর্নীতি এবং নিয়োগ ঘুষ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেটি একটি রাজনীতিকরণের চেষ্টাও আমরা দেখেছি বা আলোচনাও হয়েছে। এর আগে আমরা নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতি ইত্যাদি নিয়ে কথা বলেছি। আমি প্রথমেই তানভীর শাকিল জয় ভাই আপনার কাছে জানতে চাব যে আসলে যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটির সঙ্গে ভিসা নীতির কোনো সম্পর্ক নেই, আমার প্রশ্নটি হচ্ছে যে ভিসা নীতির সাথে সম্পর্ক ধরে নিলাম আছে বা নেই, বা যদি ধরি নাই, কিন্তু সরকার এই বিষয়ে বিব্রত কিনা? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচকবৃন্দ এবং এনটিভির সকল দর্শককে শুভেচ্ছা। না, সরকার এটাতে বিব্রত নয়, কারণ জেনারেল আজিজ তিনি সাবেক সেনাপ্রধান এবং যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি ওনার উপরে এবং ওনার পরিবারের কিছু সদস্যের উপরে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওনার বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন, সেই অভিযোগগুলো ওনার পরিবারের কিছু সদস্যের অপরাধ সংক্রান্ত বিষয়। উনি যখন বিভিন্ন পদে ছিলেন, সেই পদে থাকার সময়ে কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পর্কে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং আপনি যদি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ট্রেজারি বিভাগ এগুলোর ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে প্রতিদিনই বিভিন্ন দেশের সরকারি বেসরকারি নাগরিকদের ওপরে অপরাধ, দুর্নীতি, মাদক সহ বিভিন্ন বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে থাকে এবং সেই ধারাবাহিকতায় তারা জেনারেল আজিজ এবং তার পরিবারের কিছু সদস্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা ট্রেজারি বিভাগ তারা যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে দিয়েছে। এখন অভিযোগটি সত্য না মিথ্যা সেটি হয়তো ওনারাও আরও তদন্ত করবেন এবং জেনারেল আজিজ সহ তার পরিবারের সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারাও নিশ্চয়ই তাদের সে আত্মপক্ষ সমর্থন করবেন এবং সেটি ভবিষ্যতে পরিষ্কার হয়ে যাবে। এখানে একটি প্রসঙ্গ আপনি যেটি বলছিলেন, যেটি আমাদের আজকে সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উভয়ই বলেছেন যে ভিসা নীতির সাথে এটি সম্পর্কিত নয়। এটি আসলে ওনারা যথার্থই বলেছেন, কারণ আপনি যদি ভিসা নীতিটি দেখেন, ভিসা নীতির প্রয়োগটা প্রধানত ছিল নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যে বিভিন্ন বিষয়
এবং আরও কিছু বিষয় নিয়ে কিন্তু এই সময় ভিসা নীতিটি প্রয়োগ করা হয়েছিল এবং সেই ভিসা নীতির আওতায় কিন্তু এই মানে নিষেধাজ্ঞা এসেছে বলে আমরা মনে করি না, কারণ এই নিষেধাজ্ঞাটিতে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তির উপরে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় দিয়ে থাকে এবং বাংলাদেশেও কিন্তু এর আগে যে বিভিন্ন ব্যক্তির উপরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু নিষেধাজ্ঞা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা তাদের ভিসা বিভাগ দিতে পারে, দেওয়া হয়েছে হয়তো। এখন যেহেতু এই বিষয়গুলো নিয়ে স্যাংশন বা র্যাবের ওপরে নিষেধাজ্ঞা, এই বিষয়গুলো বিএনপি জামাত একসময় ব্যাপক প্রোপাগান্ডা চালিয়েছিল, যার ফলে র্যাবের ওপরে নিষেধাজ্ঞা আসে, এটি আমাদের দেশেও আলোচিত হয়, বাইরেও আলোচিত হয়, যার ফলে এখন এই প্রক্রিয়াগুলোও যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখনও সেটি কিন্তু একটি হাইপ তৈরি করে। হ্যাঁ, কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটি কেন করেছিলাম সেটিও একটু ব্যাখ্যা করি। সেটি হচ্ছে যে জেনারেল এম এ আজিজ আহমেদ তিনি আজ একটি মানে আমার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তাকে যারা নিয়োগ দিয়েছে অর্থাৎ সরকারকেই তিনি বুঝিয়েছেন এমন হতে পারে, তিনি একেবারে স্পষ্ট করে বলেননি কিন্তু তিনি বলেছেন এমন হতে পারে তাদেরকে বিব্রত করার জন্য এরকম হতে পারে, এ কারণেই প্রশ্নটি করলাম। এটি তো দেখুন ওনার ব্যক্তিগত অভিমত। হ্যাঁ, ব্যক্তিগত, এটি তো ওনার ব্যক্তিগত অভিমত। এখন জেনারেল আজিজ সাহেবকে এখন সেনাপ্রধান আছেন, উনি তো সেনাপ্রধান নেই, উনি তো এখন কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত নয়। সুতরাং জেনারেল আজিজ বা মানে উনি যে কোনো বেসামরিক নাগরিকের ওপর কোনো রাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রদান করে সেটি তো আসলে সরকারের সাথে সম্পর্কিত হবে না বা সরকার বিব্রত হওয়ারও কোনো প্রশ্ন এখানে আসে না। ক্লিয়ার। আমরা একটু জানতে চাবো সোহরাব হাসান আপনার কাছে যে তারা যে স্টেট ডিপার্টমেন্ট তারা যে এই নিষেধাজ্ঞাটা দিয়েছে এবং এ প্রসঙ্গে তাদের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031C এই ধারায় তারা এটি দিয়েছে এবং তারা বলছে যে এই নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী হবে। আপনি এই স্টেট ডিপার্টমেন্টের এই মতামতের সঙ্গে কতটুকু একমত কিংবা না, একমত দ্বিমতের বিষয় তো না, যে বাংলাদেশের সাবেক প্রধান সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ তার ভিসা, তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে না তিনি এবং তার পরিবারকে, এটি আমাদের জন্য খুব স্বস্তিদায়ক নয়। মানে রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে এবং ভূ রাজনৈতিক সম্পর্ক আছে, এমনকি যুক্তরাষ্ট্র বলছে যে কৌশলগত সম্পর্ক অংশীদার আমরা। এবং ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে সফর করে গিয়েছেন, সেখানে তাদের বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের যারা তার পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব তারাও তার বক্তব্য দিয়েছেন। এটি বলবো যে বাংলাদেশের কেউ এটা ভাবেননি যে এই মুহূর্তে, বা তখনও ভাবতে পারেনি যে এই মুহূর্তে এরকম একটি নিষেধাজ্ঞা আসবে, নিষেধাজ্ঞার খবর। তা যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যা বলে এবং তার ভেতরের কর্মতৎপরতার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা নির্বাচনের আগেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। আর সুতরাং কোনো দিক থেকেই এটি কিভাবে সরকার কিভাবে নেবে, আমরা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্রের যে কি বলে ভিসা নীতি, ভিসা নীতি যে বাংলাদেশ সম্পর্কে তাদের যে ভিসা নীতি জারি করেছিল তার সঙ্গে এটা সম্পর্ক নেই, কিন্তু ফলাফল তো একই। অর্থাৎ একজন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং অভিযোগ কিন্তু কাছাকাছি। একটা হচ্ছে যেখানে বাড়তি অভিযোগটা হচ্ছে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার, আর মার্কিন ভিসা নীতিতে ছিল যে নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এবং সহিংস তৎপরতার। সুতরাং এখানে সহিংসতার বিষয় নেই। যেটা বাংলাদেশ সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে যে অভিযোগগুলো এসেছে এবং যুক্তরাষ্ট্র এই যে মাননীয় সংসদ সদস্য বললেন যে বিএনপি জামাতের প্রচারণায় র্যাবের এতজন কর্মকর্তার বিরুদ্ধে দিয়েছে, এটা প্রচারণা। যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশই তার নিজস্ব কিন্তু অভিযোগ তথ্য যাচাই বাছাই করা বা তদন্ত, তার নিজস্ব একটা প্রক্রিয়া আছে। আর সেই প্রক্রিয়ার এবং এ তো দেখা গেল যে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করার পর
নাটকীয় পরিবর্তন হয়ে গেল, যে আমাদের যে বিচার বহির্ভূত হত্যা অনেক কমে গেল। কিন্তু একটা কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একটা ব্যর্থতাই বলবো, যে গত কয়েক বছরেও কিন্তু সেটি পুনরুদ্ধার করা যায়নি, অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়নি। এর মধ্যে আরেকটি নিষেধাজ্ঞা আসছে। তা আমি মনে করি এটা একটি বার্তা। এখন এই বার্তাটা কিভাবে সরকার মোকাবেলা করবে বা কিভাবে তাদেরকে আস্থায় নিয়ে আসবে, অথবা আস্থায় আনার ক্ষেত্রে কি করণীয়, বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত জানতেও চাইতে পারে যে কী কী কারণে এবং কী কী অভিযোগ। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে এর একটি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত, যে অভিযোগগুলো এসেছে। আমরা আবার আপনার কাছে এই বিষয়ে শুনবো। আমরা একটু যেতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে, যে আমরা দীর্ঘদিন 10 ডিসেম্বরকে কেন্দ্র করে এরকম নিষেধাজ্ঞার কথা শুনছিলাম, পরবর্তীতে ভিসা নীতিও দিল, কিন্তু ঠিক নিষেধাজ্ঞা আমরা এর পরবর্তীতে আর দেখিনি। কিন্তু এই মুহূর্তে এই নিষেধাজ্ঞা, যদিও এটি বলা হচ্ছে যে এটি, যেটি সোহরাব ভাই বলছিলেন যে হয়তো কারণ ভিন্নও হতে পারে, কিন্তু ফলাফল তো একই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে এই নিষেধাজ্ঞা শক্তিশালী করবে বলে স্টেট ডিপার্টমেন্ট মনে করে। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ-আলোচক। এখানে আমি যে জিনিসটা মনে করি, আপনি দেখেন যে এই যে আজকে যে ঘটনাটা, এটা কিন্তু নূতন না। আপনি দেখবেন এটাকে আল জাজিরিয়ার সূত্র ধরে কিন্তু এই ঘটনার সূত্রপাত। আল জাজিরা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছিল, ওয়াল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, মনে আছে? সেখানে যে কিছু লোক রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করে দেয়, সেগুলি কিন্তু দেখিয়েছিলেন তারা। এবং তার অন্যতম এই মানে সাবজেক্ট ছিল কিন্তু এই জনাব আজিজ আহমেদ এবং তার পরিবার। তখনও কিন্তু এটা নিয়ে কথা উঠেছিল, যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছিল, আমাদের যারা নাগরিক বা বিদগ্ধজন তারা বলেছিল এটা বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে এটা প্রমাণ করা। কিন্তু আমরা দেখেছি সরকার সবসময় একটা অস্বীকারের একটা সংস্কৃতির মধ্যে আছে। তারা এগুলো একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, এই ধরনের একটি বক্তব্য দিয়ে এটাকে অ্যাভয়েড করতে চেয়েছিল। আজকে আপনি দেখেন এই যে জনাব আজিজ আহমেদের উপর যেই স্যাংশনটা তারা দিয়েছে, এটা কিন্তু তারই একটি ধারাবাহিক। ওই অভিযোগগুলির কিন্তু আজকে উনি নিজেও যেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছে, উনি কিন্তু একই কথা বলেছে। তো এখন অভিযোগটা কি? যে উনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে, এই তো। এখন আমরা একটা আইন জানি আপনার, এবং রাষ্ট্র কি এটাকে সহযোগিতা করেছে, এই প্রশ্ন যদি আমরা করতে চাই। যেমন আপনি দেখেন, কোনো আসামি যদি, আমরা যারা প্রচলিত একটি আইন আছে, যে কোনো আসামি যদি সাজাপ্রাপ্ত হয় অথবা রাষ্ট্রপতির অনুকম্পা পেতে চায়, সে তার সাজা মওকুফ করতে হলে, তাহলে আমাদের দেশে প্রচলিত আইনে আছে তাকে সারেন্ডার করে জেলে যেতে হবে, তারপর তাকে তার জন্য আবেদন করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কি সেই নিয়ম অনুসরণ করা হয়েছে? হয়নি। বরং আমরা দেখেছি আজিজ আহমেদের, সেটি কি আপনি মনে করেন যে সেনাপ্রধানের ভাই হওয়ার কারণেই এটি হয়েছে? হতে পারে। এটা একটা প্রভাবশালী লোক না হলে ওই পর্যন্ত যাওয়ার তো সুযোগ না। আমি, আপনি অথবা সোহরাব ভাই গেলে কি আমরা এই সুবিধা পাবো? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আইনের একটি ব্যর্থতা করা হয়েছে, এক। তারপর আপনি দেখবেন আরেকটা ঘটনা আপনাকে বলি, যে এখানে ওই সময় ওই আল জাজিরিয়া যখন যে নিউজটা প্রকাশ হয়েছে, সেখানে আরেকটি মারাত্মক অভিযোগ দেওয়া হয়েছিল, যে একটা লোকের নামে একটা নাম, মিস্টার এক্স, মিস্টার ওয়াইন, ওই একই লোক ওয়াইন নামে পাসপোর্ট করে বাংলাদেশে আসছে যাচ্ছে, অথচ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তার বিরুদ্ধে থানায় তাকে আটকের নির্দেশনা আছে। সেখানে কীভাবে এসেছে? এবং তার নামে পাসপোর্টও করা হয়েছে, যেখানে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো হয়েছে, ভুয়া ছবি ব্যবহার করেছে, ভুয়ার নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কি একটি ব্যবস্থা গ্রহণ করেছে? করে নাই। বরং আমরা মনে করি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহারের যে একটা সুযোগ, এই সুযোগটাকে এখানে হয়তো কাজে লাগিয়েছে। এটার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকার যারা ক্ষমতা আছে তারা এই জবাবটি দেওয়ার। আপনি আর আমি তো জবাবটা দিতে পারবো না। আপনার কাছে আমার প্রশ্নটা, এবং আরেকটু মারাত্মক অবস্থা আমি আরেকটু দিই, আরেকটা জায়গায় উল্লেখ করা হয়েছে, এখানে কোনো এক যারা এই যে যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, কেউ জেলে আছে, কোন একজন জেলে আছে, সে ছাড়া পেয়েছে, তার 1 সপ্তাহ আগে তার পাসপোর্ট হয়ে গেছে। কিভাবে সম্ভব? ছবি কিভাবে নিল? অথবা পাসপোর্টের কর্মকর্তার কিভাবে জেলে গিয়ে নিয়েছে? স্পষ্ট না। কিন্তু এই ধরনের কিছু অসঙ্গতি কিন্তু আপনার রয়েছে, যে অসঙ্গতিগুলিকে আমেরিকা আজকে এই পদক্ষেপ নিতে
সহায়তা করেছে আমরা মনে করি। কিন্তু ওইখান থেকে প্রশ্ন করছিলাম যে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমেরিকা হয়তো সহযোগিতা করার জন্য এটি করছে, যে কারণে তারা বলছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন এটার ফলে শক্তিশালী হবে। আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি কি মনে করেন যে এরকম নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে? না, এটা তো হচ্ছে না, এটা তো আমরা দেখেছি। এই সংকট তো আমাদের দীর্ঘদিন ধরে আছে। আজকে দেখুন আমাদের এখন দেখুন আপনার বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, ভোটের সংস্কৃতি বাংলাদেশে উদা হয়ে গেছে। আজকে আমাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন, আজকে আমাদের গণতন্ত্রের সূচিকে আমরা, এখানে আমাদের একজন বিজ্ঞ সাংবাদিক আছে, এবছরও আপনি দেখবেন এই সংবাদপত্রের স্বাধীনতার সূচিকে আমরা অনেকটা পিছিয়েছি। হ্যাঁ, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তা সামগ্রিকভাবে আপনি দেখেন যে এইসব স্যাংশন তো আমাদেরকে কোনো শিক্ষা দিচ্ছে না, আমাদেরকে কোনো স্টেপ নেওয়ার মতো উৎসাহিত আমাদেরকে করে না, বরং আমরা ক্ষমতাটাকে কীভাবে টিকে থাকতে পারি এই জন্য আমরা নানাবিধ কৌশল অবলম্বন করি। তা আমার মনে হয় আজকে এই যে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যবস্থাটা গ্রহণ করেছে, এটা মনে হয় আমাদের কিছু সামগ্রিক দুর্বলতার কারণে এই সুযোগটা তারা পেয়েছে। তানভীর শাকিল জয়, আপনার কাছে একটু জানতে চাবো, যেটি একটু আগে সোহরাব হাসান বলছিলেন যে এটি যেভাবে বা যে ঘটনাই হোক না কেন, এটি তো আসলে এক ধরনের কূটনৈতিক ব্যর্থতা এবং সেক্ষেত্রে এটির একটি তদন্তও প্রয়োজন। আবার আমরা যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়, কিংবা সরকার এটি কোনো আনুষ্ঠানিকভাবে জানেও না। তা আসলে তদন্ত হতে পারে কিনা, বা হলে প্রক্রিয়াটি কীরকম হতে পারে? সেনাবাহিনী করবে নাকি এর বাইরে যে সরকার করবে? প্রথমত যেটি হলো যে এটি কূটনৈতিক ব্যর্থতা, এই বক্তব্যের সাথে আমি একমত নই। জেনারেল আজিজ একজন বেসামরিক নাগরিক। দ্বিতীয় বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়টি যদি আপনি দেখুন, এটি কিন্তু মানে আমি যদি সামগ্রিকভাবে ভিসা নীতির কথা বলি, নিষেধাজ্ঞার কথা বলছি না, কিন্তু সেখানে এটি কিন্তু সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড। কারণ আপনি দেখুন যে মানবাধিকার লঙ্ঘন বা মানে জানমালের ক্ষতি করা, মানুষ হত্যা করার বিষয়টি বলা হয়, সেটি আপনি যদি দেখেন তাহলে বর্তমানে ইসরায়েলের থেকে বেশি কেউ তো করছে না। গাজাতে প্রতিদিন হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে এবং ইসরায়েল সর্বতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আপনি হিস্ট্রি ঘেটে দেখেন যে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান, একটি ব্যক্তির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সময় নিষেধাজ্ঞা বরং পক্ষেই থাকে, সরাসরি পক্ষে থাকে। লাস্টে জাতিসংঘে যে রেজুলেশন হলো ফিলিস্তিনের পক্ষে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তার বিরোধিতা করেছে, যেখানে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র তার পক্ষে ছিল। এবং ইসরায়েলি যে দূত আছেন ওখানে, তিনি প্রকাশ্যে সেই রেজলিউশনটাকে ছিঁড়ে ফেলেছেন প্রকাশ্যে, সেটাকেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সমর্থন দিয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে বুলিগুলো আওড়ায় যে মানবাধিকার অন্যায়ের বিরুদ্ধে তারা এই কারণে ভিসা নিতে আরোপ করছে, তাহলে তো সব থেকে আগে ইসরায়েলের উপরে ভিসা নিতে আরোপ করা দরকার, কিন্তু তারা কিন্তু সেটি করে না। এবং শুধু এটি নয়, আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে তাদের স্বার্থ রয়েছে সেখানে কিন্তু তারা ভিসা নিতে আরোপ করবে না। আজকে দেখেন যে ইরানের সাথে তাদের যে বৈরিতে, এটা সবাই জানে, সব থেকে বেশি ভিসা নীতি তারা আরোপ করেছে এ পর্যন্ত ইরানের ওপরে। তাদের বোধহয় সাধারণ নাগরিক ছাড়া এমন কোনো ব্যক্তি নাই যারা ভিসা নীতি আরোপ করেনি। সুতরাং তাদের ভিসা নীতির বিপরীতটি পলিটিক্যালি মোটিভেটেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এবারও দেখুন যে আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা কিন্তু যে ভিসা নীতির জুজুর ভয় তারা কিন্তু সরকারকে দেখিয়েছে, কিন্তু সেটিতে কিন্তু কোনো লাভ হয়নি। কারণ বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং সরকার এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যার ফলে তারা বিপর্যয়ের মুখে পড়বে। আচ্ছা, এখানে যেটি এখন আপনি যে কথা বলছেন যে এখানে তদন্ত হবে কিনা, প্রথমত উনি কিন্তু সিভিলিয়ান ছিলেন না, উনি কিন্তু সেনাপ্রধান ছিলেন। সুতরাং সেনাবাহিনীর সাথে ওনার যে ক্ষমতার অপব্যবহার বা যে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, সেটি তো উনি সেনাপ্রধান বা সেনাবাহিনীতে চাকুরিত অবস্থায় করেছেন বলে অভিযোগ এসেছে, এটা কিন্তু অভিযোগ। সুতরাং সেনাবাহিনীর সাথে সম্পর্কিত যে কোনো ব্যক্তি বা যে কোনো অভিযোগ কিন্তু সেনাবাহিনী সবসময় নিজেরা তদন্ত করেন, এটি কিন্তু সিভিলিয়ান কোর্ট তদন্ত করতে পারে না, ঠিক আছে, যদি না সিভিলিয়ান কোর্টে কোনো মামলা হয়। সুতরাং এই তদন্তটি হলেও সেটি সেনাবাহিনীর অভ্যন্তরেই হবে, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ বলেছেন। এখানে আর দুই একটি পয়েন্ট আমি বলতে চাই এখানে। একই সঙ্গে আমি আরেকটু জিনিস একটু জানতে চাই, আপনি আপনার বক্তব্য দিয়ে আপনি বলছিলেন ভিসা নীতি রাজনৈতিক। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে নিষেধাজ্ঞাটাও কি এরকম রাজনৈতিক কিনা যেটি আরোপ করা হলো? নিষেধাজ্ঞাটি তো আপনাকে যেটি বুঝতে হবে যে নিষেধাজ্ঞাটি তো মানে এক এক সময় কিন্তু এক একভাবে যেতে হবে, ঠিক না? যে ধরেন ব্যক্তি বিশেষের সাথে সম্পর্কের বিষয়, রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়, ঠিক আছে। আজকে এখানে একটি বিষয় দেখুন যে যখন ভিসা নীতি আসে সেই সময় কিন্তু যে সকল ব্যক্তিবর্গের নাম বিভিন্ন মিডিয়াতে এসেছিল, সেই সময় কিন্তু জেনারেল আজিজের নামও এসেছিল, এবং তখন কিন্তু এটা মিডিয়াতে এসেছিল যে এই জিনিসটি প্রক্রিয়াধীন আছে। এটা কিন্তু একদিন হয়ে দ্বিতীয় দিন হয়েছে এরকম কিন্তু নয়, ঠিক আছে, এটা প্রক্রিয়াধীন ছিল।
এখানে দুই একটি বিষয় যেটি মোশাররফ ভাই বললেন যে আল জাজিরা যে একটি মানে ডকুমেন্টারি প্রচার করেছে, হ্যাঁ, একটি বায়োবিও ডকুমেন্ট, যেমন অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, তারা কিন্তু এই হেডলাইনটি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে মেলাইন করার জন্য। কিন্তু আজকে আপনি যদি ডকুমেন্টারির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি একটি জায়গায় দেখবেন না যে মাননীয় প্রধানমন্ত্রী বা তার কারো কানেকশন জেনারেল আজিজের সাথে ছিল। এটি তারা পয়েন্ট করে দেখিয়েছে। তারা বলেছে যে জেনারেল আজিজ যেহেতু সেনাপ্রধান, তার মানে অপরাধ করেছেন, মানে এটা প্রাইম মিনিস্টার বা সরকারের উপর যাবে না, এটা তো সাথে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, এখানে আরেকটি তথ্য দিই, এখানে যে বলা হলো যে তার মানে ভাইয়ের কথা বলা হলো যে জেলের, সে তো 20 বছর জেল খাটার পরে কিন্তু রাষ্ট্রপতির অনুকম্পা পেয়েছে, সে কিন্তু জেলের বাইরে থেকে অনুকম্পা পায়নি, এটা তো ভুল তথ্য। তিনি রাষ্ট্রপতির মার্জনা চেয়েছেন 20 বছরের উপরে সাজা খাটার পরে, তারপরে মহামান্য রাষ্ট্রপতি তাকে মার্জনা করেছেন। এরকম তো অনেককেই মার্জনা করেছেন। ঠিক আছে, এখন এর বাইরেও তার যে ভাইয়েরা বিদেশে ছিলেন, তারা বিদেশে কি অপরাধ সংগঠিত করেছে সেটি কিন্তু বিদেশের মাটিতেই বিচার হবে, সেটির সাথে তো বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু। এবং আজকে আল জাজিরাতে যে প্রথমটি যে প্রচার করলো, তারপরে কিন্তু সরকার সেটির কিন্তু মানে তথ্য উপাত্ত দিয়ে সেটির যুক্তি খণ্ডন করেছে, তারপরে কিন্তু আল জাজিরা এই ব্যাপারে কোনো তথ্য প্রচার করেনি। কিন্তু আজকে এখানে আরেকটি বিষয়, আপনি ভোটের কথা যেটি আনছিলেন, যেটি মোশাররফ ভাই বললেন যে ভোটের মানে ভোট এখন নেই। ঠিক আছে, আমি শুধু একটি, নিশ্চয়ই আপনি উপজেলা নির্বাচনের কথাটি আনবেন। আজকে আমরা বিভিন্ন সরকারের সময়, জেনারেল এরশাদের সময় তো উপজেলা পদ্ধতি এসেছিল, পরে আবার বিএনপি বাতিল করে দিয়েছিল, আবার এসেছিল। আপনি শুধু 2001 সালের থেকে 2006 সাল পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময়ের যদি একটি উপজেলা ইলেকশন, একবার কিন্তু উপজেলা ইলেকশন হয়েছে, সেই উপজেলা ইলেকশনে 100-র উপরে ব্যক্তি সহিংসতায় শুধু নিহত হয়েছিল। আপনি এই যে উপজেলা নির্বাচনটির কথা বলছেন, হ্যাঁ, উপজেলা নির্বাচনে সংঘর্ষ হচ্ছে, কিন্তু আপনি যদি পরিস্থিতির কথা বলেন, পরিবেশের কথা বলেন, তাহলে এবারকার উপজেলা নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসে যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে, যে কোনো উপজেলা নির্বাচনের থেকে শান্তিপূর্ণ উপজেলা। যাবে, আমরা এই উপজেলা নির্বাচন নিয়ে একটু কথা বলবো। আমরা একটু এবিএম মোশাররফ ভাই আপনার কাছে একটু জানতে চাই। একটু আগে সৌরভ ভাই বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে যা বলে এবং যেটা হয় তার সঙ্গে অনেক সময় পার্থক্যও থাকে। তো উদাহরণস্বরূপ যদি বলা যায়, যেটির উদাহরণই দিচ্ছিল যে ডোনাল্ড লু যখন আসলেন, তিনি বলেছেন বাংলাদেশের সাথে পিছনের দিকে না তাকায় নির্বাচন ইত্যাদি ইস্যুতে সামনের দিকে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়। তখনও বিএনপির পক্ষ থেকে এরকমই একটি কথা বলা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান বা বাংলাদেশের সঙ্গে অবস্থান, সেটির কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ডোনাল্ড লু থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় আমরা দেখেছি যে তারা আসলে পিছনে ফিরে তাকাতে চায় না, সরকারের সাথেই আরও একটু সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায় যে এই যে সম্পর্ক এগিয়ে নিতে চায়, আবার বলা হচ্ছে যে একই নীতিতে আছে, তারা তাদের পরিবর্তন হয়নি, এটিকে আমাদের একটু বোঝার ভুল কিনা? বা এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি একটু আগে আলোচনায় আসছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি অভিযোগ করলে সাথে সাথে ওটি নিষেধাজ্ঞা আকারে হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ভিত্তিতে, এই বিষয়টি জানতে চাই। সেটা না, আপনাকে একটি জিনিস লক্ষ্য করবেন। আমার কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব একটা ভীষণ, তার নিজস্ব পলিসি থাকতেই পারে, কারণ সে একটা রাষ্ট্রসত্তা, বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্রসত্তা। কিন্তু অ্যাজ এ রাষ্ট্র হিসাবে বাংলাদেশে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি, আজকে যে অভিযোগটা তারা উত্থাপন করেছে, এইটার যদি সত্যতা আছে কি না, এইটার দায়িত্ব কার? আমার, আমি রাষ্ট্র হিসাবে, আমার রাষ্ট্র তো এই ব্যাপারে তদন্ত করতে পারতেন, বিশ্বাসযোগ্য তদন্ত করে তা ফলাফলের মাধ্যমে তাকে জানাতে পারতেন। জাতিকে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষের সাথে একটা মতামত নেন, আপনি ওপিনিয়ন নেন, সবার মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। আসলে কি এই ঘটনাগুলি ঘটেছে? এখন সরকার যদি বলে, আমার কাছে তো সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ তো এই যে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, একটা এই যে কথাটা তানভীর শাকিল জয় বলেছে, একটা লোক, হ্যাঁ আমরা জানি কোনো লোক যদি জেলখানায় থাকে এবং সে যদি জেলে থাকা অবস্থায় আপনার তার সাজা মওকুফের জন্য আবেদন করে, সেটা মহামান্য রাষ্ট্রপতি সেটা করতে পারে। ঠিক আছে, এটা আমরা তো জেনারেল সেন্সে আমরা বুঝি। কিন্তু যেই লোক জেলেই নাই, যার কোনো অস্তিত্ব নাই, আপনি তার সাজা কিভাবে মওকুফ করলেন? না, এখানে মোশাররফ ভাই আপনি ভুল কথা বলছেন। না, আমি ওনার ভাই যে জোসেফের কথা বলছেন, না জোসেফ না, আরো দুইজন আছে তো, আরো দুইজন আছে তো, আর তারা রাষ্ট্রপতির অনুকম্পা নেয় নাই তো? না অবশ্যই তারা অনুকম্পা নিয়েছে তারা। মানে এটা আপনি দাবি করছেন, কিন্তু আমি না, এটা ডকুমেন্টারি, আপনি ডকুমেন্টারি, হ্যাঁ মানে ডকুমেন্টারিকেই তো জয় ভাই বলছে যে এটা বায়বীয়। না না না, এটা তো তার যে আরো দুই ভাই আছে, তারা তো সাজাপ্রাপ্ত, তারা সাজাপ্রাপ্ত, তারা তো সারেন্ডারও করে নাই।
তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত। না, একজন হচ্ছে আপনার পলাতক এবং আরেকজনকে শাস্তি এড়াতে সহযোগিতা করছে, এরকম দুইজনের বিরুদ্ধে অভিযোগ আছে। আচ্ছা, তাই আছে হ্যাঁ, না? কিন্তু এখনো আমার বক্তব্য হলো যে এই লোক আমাদের যে আমাদের আইনমন্ত্রী কি বলেছে আপনি দেখেন, আজকে সাক্ষাৎকার বলেছে আসাদুজ্জামান কামাল, যে কেউ যদি স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধী হয়, সে যদি সারেন্ডার না করলে তার রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে তো সেই ধারাকে ব্যত্যয় করা হয়েছে। একজনকে জোসেফ সাহেব হয়তো সে জেলে ছিল, সে এই আওতায় পড়ে, কিন্তু আরেকজন আচ্ছা, তারটা কিভাবে হলো? এক, আরেকটু ব্যাপার হলো, আরেকটা দেখা হলো সুনির্দিষ্ট অভিযোগ করা হলো যে আপনার তারা পাসপোর্ট করেছে অন্য নামে। এটাতে আজকে এই যেখানে সোরাবাই আছে, প্রথম আলো একেবারে ডকুমেন্টারির নাম, কার নামে কি নামে পাসপোর্ট হয়েছে, কত তারিখ হয়েছে তা সহ উল্লেখ করেছে। ওই সরকার বা পাসপোর্ট অধিদপ্তর থেকে আজ পর্যন্ত একটা প্রতিবাদ অথবা কোনো বিবৃতি তারা দেয়নি। তাহলে আমরা কি বুঝবো? তাহলে এটাকে সহযোগিতা করা হয়েছে। এক, এখন আমি এই বিতর্কে যেতে চাই না। আমার কথা হলো, একটি অভিযোগ আমাদের বাংলাদেশের একজন সাবেক কর্মকর্তা, উনি তো বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ছিলেন, এটা তো বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের। এখন তাহলে বাংলাদেশের দায়িত্ব কি? যে এটা বিশ্বাসযোগ্য একটা তদন্তের মাধ্যমে আসল ঘটনা কি সেটা প্রকাশ করা। তো এখানে তো বক্তৃতা, বিবৃতি এগুলোর কোনো প্রয়োজন নেই। বরং আমি মনে করি আমাদের স্বচ্ছতার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করার জন্য বাংলাদেশ সরকার থেকে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত, যে আসলে ঘটনাটা কি। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু সৌরভ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সর্বপ্রথম একটু আগে আলোচনার ভিতরে বলছিলেন যে তদন্তের ব্যাপারে, আসলে তদন্ত যদি হয় সেটির প্রক্রিয়া কি হবে, কিংবা সেটি সেনাবাহিনীর অভ্যন্তরে হবে নাকি সরকারও চাইলে করতে পারে, আর আদৌ তদন্ত করবে বলে মনে হয় কিনা? ধন্যবাদ। সেনাবাহিনী তো সরকারের বাইরে না। না, মানে যদি সেটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত হয়, সেটাও সরকারের সিদ্ধান্তেই হতে হবে, সিদ্ধান্তেই হবে। আর তার আগে আমি মাননীয় সংসদ সদস্য গাজার প্রসঙ্গে বলছেন, ইসরায়েলের, যুক্তরাষ্ট্রে এই দ্বিচারিতা তো আছেই, যে তারা মানবাধিকারের পক্ষে বলে, আবার মানবাধিকার যারা লঙ্ঘন করে তাদের পক্ষেও থাকে। সুতরাং তার প্রতিবাদ করব আমরা। একই সঙ্গে আমাদের এখানে কোনো সংস্থা, কোনো ব্যক্তি যদি মানবাধিকার লঙ্ঘন করে, সে ব্যাপারেও আমরা সজাগ থাকব। সে ব্যাপারে আইন যাতে সঠিকভাবে চলে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এখন মানুষের যে বিষয়টা আমি কূটনৈতিক ব্যর্থতা বলেছি, কিন্তু এই যে 7 জনের বিরুদ্ধে আমি, যেহেতু আজিজ আমাদের সিদ্ধান্তটা আজকেই আমরা জানলাম, যে 7 জনের বিরুদ্ধে, র্যাবের যে 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বাংলাদেশ সরকার কিন্তু তখনই বলেছিল যে এ ব্যাপারে তারা কূটনৈতিকভাবে এটা মোকাবেলা করবে, এখন পর্যন্ত করছে। এমনকি লবি নিয়োগের কথাও শুনেছিলাম। এবং সবশেষ লু যখন সফরে আসলো তখনও তাকে বলা হয়েছে। এই যে তাহলে আমরা প্রতিবারই এই সমস্যাটা তুলি যে বা নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, এটা চাই, কিন্তু আমরা পারছি না, সেটাকে কিভাবে বলবো? হ্যাঁ, যুক্তরাষ্ট্র তার অনমনীয় মনোভাব, তাহলে আমরা সেটা জানবো যে যুক্তরাষ্ট্র আমাদের কথা শুনছে না। আবার তো আমরা বলি যে আমাদের সম্পর্ক অনেক চমৎকার, মানে অতীতের চেয়ে ভালো সম্পর্ক। আমি বলছি এক্ষেত্রে কূটনীতি তো হচ্ছে কৌশলের লড়াই, এবং কৌশল করে নিজের স্বার্থ আদায় করা, নিজের দাবি পূরণ, নিজের যে যৌক্তিক যে দাবি সেটিকে পূরণ করা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। সমস্যা দ্বিপক্ষীয় সম্পর্কে তো থাকবেই, এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি একরকম হবে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এক হবে, এবং সেটি ভারত, চীন বা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যা চাইবো সেটাই তারা দিয়ে দেবে তা নয়, আবার তারা যা চাইবে আমরাও তা দিয়ে দেব, বার্গেনিং থাকবে। হ্যাঁ, একটা দর কষাকষি থাকবে। জাতীয় স্বার্থ, জাতীয় মর্যাদা, এটাই প্রধান টার্গেট। এটাই হচ্ছে, কারণ সাবেক সেনাপ্রধান তিনি এখন একজন সাধারণ নাগরিকই, কিন্তু সাবেক সেনাপ্রধান হিসেবে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা আমি মনে করি যে বাংলাদেশ সরকারের, সেটা যে কোনো সেনাবাহিনী করুক বা সেনাবাহিনীর বাইরে করুক, বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়া উচিত যে ভবিষ্যতে কেউ এভাবে নিষেধাজ্ঞা না দিতে পারে। আর এমনকি তারা যদি এই নিষেধাজ্ঞাটা যদি অযৌক্তিক হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা প্রমাণ করার জন্যও কিন্তু
তদন্ত হওয়া তদন্ত হওয়া দরকার। আচ্ছা, আমরা সৌরভের এই আলোচনার মধ্য দিয়ে এই প্রসঙ্গটি শেষ করি। আমরা নতুন প্রসঙ্গে যেতে চাই যে দ্বিতীয় ধাপে 156 উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফলও আমরা বেশ কিছু জায়গায় পেয়েছি, বেশিরভাগ জায়গারই ফলাফল শেষ হয়েছে। 24টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হয়েছে, আর বাকিগুলোতে ব্যালটেই ভোট হয়েছে। এবং এই ভোটের শতাংশে এটি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন 30% উপরে ভোট পড়েছে। আমি আপনার কাছে একটু প্রশ্ন জানতে চাই যে আপনি একটু আগে বলছিলেন যে এটি অনেক সংঘর্ষহীন, কিংবা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে বিএনপির সময় কোনো নির্বাচন রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এর আগের প্রথম ধাপের উপজেলা নির্বাচন যখন হয় সেই ভোট গ্রহণ ছিল 36%, এবং তারপরে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন যে ধান কাটা এবং বৈরী আবহাওয়া যে কারণে এই ভোটার উপস্থিতি কম। কিন্তু এখন এবার দেখলাম যে ভোটের শতাংশ আরও একটু কমেছে, 30%-এর উপরে হয়তো কালকে এটি 32-33 হতে পারে বা 31 হতে পারে। তো এই ভোটার উপস্থিতি কেন বাড়ছে না? আমি একটু, জয় ভাই, আপনি একেবারে তৃণমূলের রাজনীতি করেন, স্থানীয় সংসদ সদস্য, এই জন্য একটু জানতে। জি, আমি এটাতে যাওয়ার আগে একটি ছোট্ট বলে যান। স্বল্প সময়ে বলে ফেলবো যে যেমন ধরুন যে কথাটি আসছিল যে ওই জেলের ভিতরে না জেলের বাইরে থেকে রাষ্ট্রপতির অনুকম্পা পেয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মহামান্য রাষ্ট্রপতি কাউকে অনুকম্পা দিতে পারেন না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, কেউ যদি জেলের বাইরে থাকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো অনুমোদনই করতে পারবে না। সুতরাং এটি আসলে সঠিক নয়। দ্বিতীয় বিষয়টি হলো যে আজকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করলে তিনি অভিযুক্ত হয়ে যাচ্ছেন বা তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। আমি কোনো মৃত ব্যক্তি নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি শুধু একটি কথা বলতে চাই যে এফবিআই এসে আজকে ওনাদের দলের প্রতিষ্ঠাতার একজন পুত্রের বিরুদ্ধে যখন অভিযোগ দিয়ে গেছিলেন, সাক্ষ্য দিয়ে গেছিলেন এফবিআই, তখন কি ওনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন? দল থেকে কোনো তদন্ত কমিটি গঠন করেছেন? ওনারা কিন্তু করেন নাই। ঠিক আছে, আজকে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে একটা অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগটির বিশ্বাসযোগ্যতা আছে কি না, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন একটা অভিযোগ করবে, আমরা সেখানে তা তদন্ত নিয়ে রাষ্ট্র নেমে যাবো। এটি তো হতে পারে না। এখানে এখনো নিয়ম হলো যে একজন ব্যক্তি যদি সশস্ত্র বাহিনীতে থাকেন, সশস্ত্র বাহিনীতে থাকাকালীন অবস্থায় তার যে কোনো বিষয়ে শুধুমাত্র সশস্ত্র বাহিনী তদন্ত করতে পারবে, এটা সিভিল কেউ তদন্ত করতে পারে না। এটা হলো বাংলাদেশের নিয়ম। এখন তাহলে নিয়মটা হয়তো পরিবর্তন করতে হবে, সেটা ভিন্ন বিষয়। আপনি উপজেলা নির্বাচনের কথা যেটি বলছেন, আপনি যথার্থ এই কথাটি বলেছেন যে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি কিছু কিছু বাস্তবতা কিন্তু আমরা উপলব্ধি করি। প্রথমত হলো যে নির্বাচনে বিএনপি এবং তার সমমনা দলগুলো অংশগ্রহণ করে, তাদের একটি ভোটার সংখ্যক তো অবশ্যই রয়েছে, তারা তো নির্বাচনে আসছেন না, সুতরাং ভোটের পার্সেন্টেজ কমবে, এটি কিন্তু স্বাভাবিক। দ্বিতীয় বিষয় হলো এই যে ধান কাটার বিষয়টি, আমি দেখেছি যে যখন প্রধান নির্বাচন কমিশন প্রথম ফলাফলের সময়, প্রথম ধাপের সময় ধান কাটার কথাটি বললেন, তখন অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করলো। এখন আমি শুধু বলতে চাই, যারা আসলে ব্যঙ্গ বিদ্রুপ করছেন তারা না আসলে যায় না, এই ড্রয়িং রুমে এসির মধ্যে বসে টকশোতে কথাবার্তা বলে, তারা কোনোদিন গ্রামে যায় না। আমার নির্বাচনী এলাকায় আমি 8 তারিখে নির্বাচনটি দেখে এসেছি, ধান কাটা যে কতটা এফেক্ট করে। কারণ জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী, একজন মজুর তিনি 1200 টাকা পান ধান কাটতে যেয়ে, তিনি 1200 টাকা ফেলে এসে ভোট দিতে যাবেন না, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। এবং এখনো কিন্তু ধান কাটা একদম মানে মিড সিজনে আছে, সুতরাং এটা একটা এফেক্ট করে। এখানেও ছিল, জি, এটি বৈরী অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, এটি হলো বাস্তবতা। এখন আপনি ওইটাকে বিবেচনা করে টাইমিংটা হয়তো আর একটু পরে করতে পারতেন, সেটা তো নির্বাচন কমিশনের বিষয়। তবে এখানে আরেকটি বিষয় আমি বলি, দেখুন এখানে কিছু অংশে ইভিএম এ ভোট হয়েছে, কিছু অংশে ব্যালটে ভোট হয়েছে। নির্বাচন কমিশনের যদি কোনো ইল ইন্টেনশন থাকতো, ব্যালটের ভোটের জায়গায় উনি কিন্তু ইজিলি বলতে পারতেন না 30% হয় নাই, 60% হয়েছে। ইভিএম এ না হয় আপনি ওটাকে চেক করতে পারবেন, ব্যালটে আপনি কিভাবে চেক করতেন? পারতেন না। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু কোনো ইল ইন্টেনশন নেই, যতটুকু ভোট পড়েছে ততটুকুই উনি বলছেন, নির্বাচনটাকে নিরপেক্ষভাবে করতে চাচ্ছেন এবং সরকারও সেই সমর্থনটি দিয়ে যাচ্ছে। সুতরাং উপজেলা নির্বাচন সহ সকল নির্বাচন আমরা কিন্তু চাই যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হোক। ভোটার সংখ্যক বেশি আসলে অবশ্যই ভালো হবে, কিন্তু যতজন আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারে। আচ্ছা, আমি একটু এবিএম মোশাররফ ভাই আপনার কাছে এই প্রসঙ্গেই জানতে চাই একটু ভিন্ন প্রশ্ন। সেটি হচ্ছে যে এর আগের দফা নির্বাচনের সময় বা আগের দিনে আমরা দেখছিলাম যে 55 জন যারা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি, যেহেতু দলীয় সিদ্ধান্ত, তারা অংশগ্রহণ করবে না দলীয়ভাবে। এবং আমরা দেখেছি যে এর আগেও হয়েছে, এবং বিএনপির সবসময় এই স্ট্যান্ডটা ছিল বা গত কয়েক বছর ধরে যে স্থানীয় সরকার নির্বাচনে তারা এই সরকারের অধীনে যাবে না। আমরা ইতোমধ্যে যে ফলাফলগুলো পেয়েছি ষষ্ঠ ধাপের, তার ভিতরে আপনার ভোট গণনা চলছে, অনেকগুলো শেষ। তার ভিতরে একটি মানে এখানে আমরা দেখেছি যে বিএনপির থেকে
সদ্য বহিষ্কৃত সাফায়েত হোসেন রাজু তিনি চেয়ারম্যান পদে কক্সবাজারের পেকুয়া থেকে নির্বাচিত হয়েছে। আমার একটু ভিন্ন প্রশ্ন, যারা বহিষ্কৃত তারা যখন নির্বাচিত হয়ে যায় অনেক সময় দল দেখা যায় তাদেরকে ফিরিয়ে নেয়, হয়তো বিএনপি কি এই ক্ষেত্রে তাদের নীতি পরিবর্তন করবে কিনা? না, এখানে আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি, কারণ আপনি দল করবেন, দলের নীতি নিয়ম কারণ মানবেন না, তাহলে তো সেই দলের কর্মী হওয়ার মতো যোগ্যতা আপনি রাখেন না। যার জন্য বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যারা দলের সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, এখন আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা চমৎকার প্রচারণা চালাচ্ছে যে বিএনপির অনেক নেতারা অংশগ্রহণ করছে। আপনি এভারেজ যদি আপনি দেখেন যে এই যে কারা কারা অংশগ্রহণ করছে, এরা কিন্তু ম্যাক্সিমামই আমাদের সাবেক নেতা। আচ্ছা, একসময় বিএনপি করছে, চেয়ারম্যানের থেকে ভাইস চেয়ারম্যান আরো বেশি, চেয়ারম্যান কম। একসময় ছাত্র একসময় হয়তো বিএনপি করতেন অথবা ছাত্র দল করতেন, যুব দল করতেন, এখন হয়তো দীর্ঘদিন রাজনীতি মানে পোস্টেড না। হ্যাঁ, পোস্টে নাই, এখন তারা হয়তো লোকাল যে কোনো ইকুয়েশনে তারা করতেছে বা যে কোনো কারণে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো দলের সিদ্ধান্ত না। সুতরাং আওয়ামী লীগ এইটাও জনগণকে একটা বিভ্রান্ত করার জন্য একটা কৌশল অবলম্বন করে। আপনি যে রাজুর নামটা করলেন, হ্যাঁ, আপনি যে খোঁজ নিয়ে দেখেন সে দলের হয়তো ভাইটাল কোনো জায়গায় নাই, কিন্তু তারপরে কিন্তু দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কেউ যদি কোনো পোস্টে পদবিতে থাকুক বা না থাকুক, আমাদের বক্তব্য স্পষ্ট, কারণ তার তো প্রাথমিক সদস্যপদ আছে। কারণ আমরা সবাই কিন্তু দলের পোস্ট পরে, এর আগে তো প্রাথমিক সদস্যপদের মাধ্যমে যে কোনো দলের সদস্য হতে হয়। সুতরাং দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এখন এইটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা অন্য জায়গায়। আপনি তানভীর সাকিল জয়কে প্রস্তুত করার জন্য কিন্তু চমৎকারভাবে অ্যাভয়েড করে গেছে। আমরা কি কথা বলেছি, আমাদের বক্তব্যটা কি, যে আওয়ামী লীগের আমলে জনরায়ের কোনো প্রতিফলন হয় না। ইট ইজ এ ফিক্সড, কে নমিনেশন পাবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে জিতবে, কত % ভোট পড়বে, এটা নির্দিষ্ট। এই জায়গা থেকে তো আওয়ামী লীগ বেরিয়ে যেতে পারছে না। এবং আপনি দেখেন, আপনি নিজে বলেছেন প্রথম ধাপে 36% বলেছে নির্বাচন কমিশন, উনি বলেছে হয়েছে। হ্যাঁ, প্রথমে বলেছিল 30 থেকে 40, পরে দিন জানিয়েছে 36%। তারপর আপনি দেখবেন আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা। আপনি পত্রপত্রিকা দেখেন, আমরা তো লোকালে নেতাদেরকে যেখানে ভোট আনো, যেভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসো, নির্বাচন কমিশন প্রচারণা চালাচ্ছে, প্রশাসন প্রচারণা চালাচ্ছে, তাহলে কেন আজকে 30%? এটি প্রধান নির্বাচন কমিশন আজকে বলেছে যে বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে ওইটা না, অর্থাৎ আওয়ামী লীগ কত, আওয়ামী লীগ তো বলে নিজেদের 33 থেকে 34-35% ভোট তাদের নিজস্ব আছে, তারা কি ভোট দিতে যায় না? কিন্তু যখন দুইটা বড় দল একসঙ্গে নির্বাচন না করে তখন প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ভোটার কম যায় না? কেন যাবে পুরো? এখানে তো আওয়ামী লীগের নিজেরা আছে, একটা সিটে 2-3জন করে তার চেয়ারম্যান ক্যান্ডিডেট। তার মানে আপনি মনে করছেন পুরো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে? তা না, তাহলে তাদের লোক তো যাওয়ার কথা, তাদের লোক ধরলো তো আপনার 30-32% ভোট আপনি তাদের দেখানো উচিত, সেখানেও তো যায় না। অর্থাৎ আওয়ামী লীগের লোকও বিশ্বাস করে না যে নির্বাচনে ফলাফলের কোনো প্রতিফলন এখানে আছে। ওনা এগুলি সব নির্দেশ কে হবে এটা আগেই জানা। কারণ আপনি প্রতিনিয়ত দেখেন যে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে অমুক এমপির কারণে আমি ইলেকশন করতে পারছি না, উনি অমুককে সাপোর্ট করে, ওই মন্ত্রী অমুককে সাপোর্ট করছে, এই ওসি, এই ইউনো, এই ডিসিএসপি এই কাজ করছে। অর্থাৎ এমনভাবে নগ্নভাবে প্রশাসন সাজিয়েছে, সেখানে জনরায়ের কোনো জায়গাটাই এখন বাংলাদেশে নাই। এইগুলো মুখ্য বিষয়। নাইলে আওয়ামী লীগের সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার পর, অর্থ ব্যবহার করার, প্রশাসন ব্যবহার করার, আবার কেন্দ্রীয় নির্দেশের পরও আপনার ভোটার উপস্থিতি হচ্ছে না কেন? অর্থাৎ জনগণ যে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, অনাস্থা দিয়েছে, এটা কি আওয়ামী লীগ একটু অনুধাবন করার মতো সেই সংবেদনশীলতা কি তাদের মধ্যে আছে? এটা কিন্তু আমাদের নতুনভাবে একটু চিন্তা করতে হবে। ওকে, আমি একটু সৌরভ ভাই আপনার কাছে একটু জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার আজকে যেমন ভোটের শতাংশ নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যেমন বড় দল নির্বাচন বর্জন করেছে, একই সঙ্গে তিনি বলেছেন নির্বাচন ব্যবস্থায় কোনো সংকট নেই, রাজনৈতিক সংকটে ভোটার কমেছে। মানে আর আমি বাড়াতে চাই না, বাড়ালে এরকম যে এই উপজেলা নির্বাচন করে আওয়ামী লীগ নিশ্চয়ই খুশি যে তারা বিএনপি নির্বাচনে আসার পরেও তারা একটা নির্বাচন করতে পেরেছে। বিএনপিও খুশি যে তারা বর্জন করেছে এবং নির্বাচনে জনগণ সাড়া দেয়নি, এটা হচ্ছে তাদের বক্তব্য। আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ তার প্রতিনিধি বাছাই করার সুযোগ পায়নি। নির্বাচন হয়েছে, আবার মোশাররফ ভাইয়ের দাবি অনুযায়ী নির্বাচন অধিকাংশ মানুষ বর্জন করেছে। কিন্তু এই কেন এরকম নির্বাচন হবে, কেন বর্জন করা হবে, বর্জনেই কি অর্জন আর একতরফা নির্বাচনে কি অর্জন? আমরা এর থেকে বেরিয়ে আসবো কবে? আমরা একের পর এক নির্বাচন করছি, কিন্তু নির্বাচনের যে মূল যে চেতনা সেটা ধারণ করতে পারছি না। নির্বাচন তো হচ্ছে জনগণকে প্রতিনিধি বাছাই করার সুযোগ।
এখন বাছাইয়ের সুযোগ কিভাবে থাকে? যদি ধরে নিলাম যে বর্জনের যৌক্তিকতা আছে, অর্জন কি? তাহলে অর্জন কি হলো? আবার যদি ধরে নেই যে বর্জনের যৌক্তিকতা নেই, তাহলে যেভাবে নির্বাচন হয়েছে সেটিও কি কাম্য ছিল? সুতরাং এর থেকে আমার মনে হচ্ছে যে পরস্পরের সমালোচনা করার আগে আত্মসমালোচনাটা খুব জরুরি, এবং এভাবে কোনো দেশের নির্বাচনী ব্যবস্থা চলতে দেওয়া উচিত নয়। যেটা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে কিন্তু কিছুটা ইঙ্গিত আছে, যেটা রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক সংকট ব্যবস্থাপনার সংকট না। আর নির্বাচনটা আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়, নির্বাচন কমিশনেরও নয়, নির্বাচনটা হচ্ছে জনগণের। নির্বাচন কমিশন ব্যবস্থাপক, আওয়ামী লীগ বিএনপি অংশীদার, মানে প্রতিযোগী। এখন এই প্রতিযোগী যদি এক প্রতিযোগী না থাকলে তাহলে ফাঁকা মাঠে গোল হবে। কিন্তু নির্বাচন এটি বিশ্বকাপেও হয় না, এমনকি পাড়ার দুই ফুটবল টিমেও হয় না। কিন্তু আমরা সেই পাড়ায় যে ফুটবল টিমে যেটা না হয়, আমরা জাতীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে সেটি করছি। আমি মনে করি যে এর থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। এখন সৌরভ ভাই, আপনাকে আর একটু প্রাসঙ্গিক একটি প্রশ্ন করি। সেটি হচ্ছে যে গণতন্ত্রের যদি আমরা বলি যে কোনো প্যারামিটার বা গণতন্ত্রের আমি মাপকাঠি যদি ধরি, তার ভিতরে তো নির্বাচন একটি গুরুত্বপূর্ণ। তো নির্বাচন এই প্রক্রিয়া আমরা অনেক দিন ধরে শুনছি বা দেখছি যে মানুষের ভোট দিতে যাওয়ার প্রবণতা কমছে, কিংবা অনেক সময় প্রার্থী কম থাকার ফলে বা প্রধান দুই দল নির্বাচনে না থাকার ফলে যে এই নির্বাচনটা সেই যে উৎসবের নির্বাচন সব জায়গায় সবসময় হয় না। তো আসলে এটা বাড়ানোর জন্য কি শুধুমাত্র নির্বাচন কমিশন একাই পারবে? বা না, পারবে না। নির্বাচনে যারা প্রতিযোগী তাদের এ ব্যাপারে একমত হতে হবে যে আমরা একটা নির্বাচন করব। আমরা একতরফা নির্বাচন করব না, আমরা বর্জন করব না। এই ব্যাপারে যদি প্রধান দুই দল এবং তাদের সমমনা অন্য দলগুলো তো আছেই। আজকে দেখলাম যে প্রধানমন্ত্রী বোধহয় 14 দলের নেতাদের সাথে বৈঠক করেছেন। বিএনপিও তার সমমনা দলগুলোর সাথে বৈঠক করেছেন। কেন বৈঠক তো গণতন্ত্রের জন্যে, অর্থাৎ জনগণকে ক্ষমতায়িত করার জন্যে। তা জনগণকে ক্ষমতায়িত করার জন্য গণতন্ত্র তাহলে যে ধরনের নির্বাচন হচ্ছে তাদের জনগণ ক্ষমতায়িত হচ্ছে না। আরেকটি হচ্ছে যে সরকার এবং বিরোধী দল উভয়ই কিন্তু নির্বাচনী ব্যবস্থার অংশ। তা একটা অংশকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলছে যে এখন সংখ্যাটা বড় না, আর যদি সংখ্যাটা কখনো কখনো বড় হয়, আজকে আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের 30% যদি যায় বা 36%, 2009 সালে কত গিয়েছিল? 68%। হ্যাঁ, 68%। 68%। জাতীয় নির্বাচনে 87%। সেই 87 থেকে 42 কেন নেমে আসলো? আমি মনে করি আওয়ামী লীগের এটা জিজ্ঞাসা করা উচিত, আর বিএনপিরও এটা উচিত। এই নির্বাচন বর্জন প্রক্রিয়া কতদিন চলবে? চলতেই থাকবে। আমরা একটু তানভীর শাকিল জয়, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আজ বিএনপি মহাসচিবের পরে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে জিয়াউর রহমান বাকশালের সদস্য কমিটিতে ছিলেন এবং তিনি বঙ্গবন্ধুকে এই সদস্য পদের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব তার ভাষ্যমতে মিথ্যাচার করছে এবং তিনি চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছেন। আসলে এটি কেন এরকম আসলে প্রেক্ষাপটটি কি আপনার কাছে একটু জানতে চাই। এটা আসলে উত্তর দিতে বেশিক্ষণ লাগবে না, তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই যে বিএনপির যে নির্বাচন বর্জন, আপনি একটা ভালো কথা বলেছেন। বর্জন করে কি অর্জন? বর্জন করে কিন্তু বিএনপি গত 15 বছর ধরে অর্জন তো কিছুই নেই, বিসর্জনই দিচ্ছেন শুধু। ঠিক আছে, আজকে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, সরকার পরিবর্তনের নির্বাচন না। তো এটি বর্জন করে বিএনপির কি লাভ হলো? এখানে শ্রদ্ধাভাজন সোহরাব সাহেব যে কথাগুলো বললেন যে হ্যাঁ ঠিক আছে, এখানে বিএনপি নির্বাচনে আসেনি জন্য অবশ্যই ভোটার উপস্থিতি কমবে, ঠিক আছে, কিন্তু আজকে এখানে বিএনপিকে এই লোকাল নির্বাচনে আনার জন্য তো আওয়ামী লীগ নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকার এই লোকাল নির্বাচনের জন্য করবে না, ঠিক আছে। তো সেখানে তো কেউ যদি বাস্তবতা বিবর্চিত হয়ে রাজনীতি করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, সেখানে কিন্তু আসলে অপর রাজনৈতিক দলের কিন্তু কিছু আসলে করার থাকে না। আজকে দেখুন এই যে বারবার কথাটি আসছে যে পার্সেন্টেজের কথা, আমি যে কথাটি একটু আগে বললাম যে সরকার এবং নির্বাচন কমিশনের যদি কোনো ইল ইন্টেনশন থাকতো তাহলে তো ইজিলি এই ব্যালটের নির্বাচনকে দেখাই দিতে পারছে 70% হয়েছে। হ্যাঁ, আজকে বিএনপি যে কথা বলছে, আজকে দেখুন 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা খেয়াল আছে?
সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনে 96 সালে কতজন ভোটার গিয়েছিল, সেখানে পার্সেন্টেজ কত দেখানো হয়েছিল, 70%-এর উপরে দেখানো হয়েছিল, 70% গিয়েছিল ওখানে কোনোদিনও। আজকে তো বিএনপির সময় নির্বাচন কমিশন এবং তারা কিন্তু এইভাবে নির্বাচন করেছে, এই জন্য তারাও ওইভাবে মনে করে যে পার্সেন্টেজ বেশি দেখালে বোধহয় নির্বাচন হয়ে যাচ্ছে। সেটি কিন্তু এখানে নয়। আওয়ামী লীগ নির্বাচনটাকে ফেয়ার করতে চেয়েছে জন্যই এবার কিন্তু দলীয় প্রতীক দেয়নি না। হ্যাঁ, এবং সেই কারণে আওয়ামী লীগের থেকেও অনেকেই প্রার্থী হয়েছেন, বিএনপি থেকেও অনেকে প্রার্থী হয়েছেন। এবং আপনি যেটি বলেন, রাজু সাহেবের উদাহরণ দিলেন, এখন ওনারা রাজু সাহেবকে পরিত্যক্ত ঘোষণা করছেন, আবার যখন প্রয়োজন হবে কোলে তুলে নেবেন। ঠিক আছে, আজকে কিন্তু ইলেকশনটা ফেয়ার হয়েছে জন্য রাজু সাহেবের মতো একজন নির্বাচিত হয়েছে। ঠিক আছে, সুতরাং আজকে তো নির্বাচনটিকে শুধুমাত্র এক নির্বাচন কমিশনের, যথার্থই বলেছেন সোহরাব আঙ্কেল, যে নির্বাচন কমিশন বা আর একটা অংশীযন্ত্র পারবে না, সবার মিলিতভাবে প্রয়াসটা থাকতে হবে। কিন্তু আপনার যদি উদ্দেশ্যই থাকে যে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করবেন, বাধাগ্রস্ত করবেন, তাহলে তো এরকমই হবে। আজকে এখানে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সম্পর্কে আপনি যেটি বলেছেন, আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় তিনি বলেছেন যে এটির প্রমাণ আছে এবং সেটি তিনি প্রুফ করবেন, এই অবশ্যই তিনি তুলে ধরবেন। এটি আসলে ঐতিহাসিকভাবে বিভিন্ন নিউজেও কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন গ্রন্থেও আমরা পড়েছি যে জেনারেল জিয়া কিন্তু বাকশালের সদস্যপদ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, অনুরোধ করেছিলেন এবং সেটি সদস্যপদ তিনি গ্রহণ করেছিলেন। এখন সেটির প্রমাণের কথাও আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন, সেটি নিশ্চয়ই তুলে ধরবেন। তার হাতে তো প্রমাণ আছে জন্যই তিনি সেই চ্যালেঞ্জটি তুলে ধরেছেন। ঠিক আছে, সুতরাং সেটি নিয়ে আমি মনে করি যে বিতর্কের কোনো সুযোগ নেই। প্রমাণটি যখন তুলে ধরা হবে তখনই এই বিষয়টি মানে প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু মোশাররফ ভাই আপনার কাছেই জানতে চাই। আমি একটু এই বিতর্কে আমি মানে আজকে কেন না আজকে আওয়ামী লীগ এই কথাগুলি এটা শুধু রাজনৈতিক কারণে। আজকে একটা দেখেন আপনি যে বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন 1975 সালে 1972 সালে, তখন বিচিত্রা একটি পত্রিকা ছিল, সোহরাব ভাই, সাপ্তাহিক পত্রিকা ছিল। বিচিত্রা জিয়াউর রহমান একটি প্রবন্ধ লিখেছিলেন, একটি জাতির জন্ম। জিয়াউর রহমান সাহেব তখন কিন্তু উনি সেনাবাহিনী কর্মরত। সেই দিন উনি কিভাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন ওইটার মধ্যে কিন্তু বিস্তারিত বর্ণনা আছে। তখন তো জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। আজকে কেন জিয়াউর রহমানকে নিয়ে এত প্রশ্ন তোলা হয়? কারণটা হলো জিয়াউর রহমান বাংলাদেশে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, যার জন্য জিয়াউর রহমানকে যে কোনোভাবে খাটো করতে হবে, তাকে যে কোনোভাবে বিতর্কিত করতে হবে। এই আওয়ামী লীগ যে বলছে জিয়াউর রহমান সাহেব বাকশালে যোগদান করেছে, প্রমাণটা কি? আপনি তো যে কোনো ডকুমেন্টারির উপরে কথা বলবেন। আমার কাছে আমি দেখা যে বাকশাল যে কমিটি হয়েছিল 1975 সালের 7ই জুন, যে কমিটি তারা প্রকাশ করেছে পত্রিকায়, 115 সদস্য বিশিষ্ট সেই কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাত্র 5 জন সেই কমিটিতে আছে। 97 নম্বর সিরিয়াল তৎকালীন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। 98 সিরিয়াল তৎকালীন বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার। 99 সিনিয়র তৎকালীন নৌবাহিনীর প্রধান কমান্ডার এম এইচ খান। 100 নম্বর সিরিয়াল বিডিআরের চিফ মেজর জেনারেল খলিলুর রহমান এবং 113 নম্বর তৎকালীন রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নুরুজ্জামান। তাহলে জিয়াউর রহমান সাহেবের নামটা কোথায়? আজকে শুধু বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল গঠন করেছে এবং যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, যার কারণে আজকে জিয়াউর রহমানকে নানা ধরনের অপবাদ দিয়ে তারা আজকে জিয়াউর রহমানকে মেলাইন করতে চায়। কিন্তু ডকুমেন্ট বলে জিয়াউর রহমান কখনো বাকশালের সদস্য ছিল না এবং জিয়াউর রহমান একজন রাষ্ট্রের তখন সরকারি চাকরিজীবী ছিল, সেই অবস্থায় উনি তার অবস্থানটা রেখেছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, যদি জিয়াউর রহমানের চেয়ে এখানে জিয়াউর রহমান সাহেব তখন মেজর জেনারেল, তার অনেক নিচের পোস্ট ব্রিগেডিয়ার জেনারেল রক্ষী বাহিনী, তাহলে সে কীভাবে আসে? সুতরাং জিয়াউর রহমান রক্ষী বাহিনীর বাকশালের সদস্য ছিল না, এটা নিশ্চিত। অনেক ধন্যবাদ মোহাম্মদ। সুযোগ আছে? আচ্ছা, 10 সেকেন্ডে শেষ করে। জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি বিতর্ক করে, আমরা কিন্তু বিতর্ক নিয়ে, জেনারেল জিয়াউর রহমান তার জীবদ্দশায় কোনোদিনও বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক আছে, এটিকে কিন্তু আওয়ামী লীগও কোনো সময় অস্বীকার করে না, কিন্তু ওনারাই এমনভাবে ইতিহাস বিকৃত করেন যে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন স্বাধীনতা হয়ে গেছে, 52 থেকে 71 কিছু নেই। আর এখানে যে কমিটির কথা বলা হলো, উনি যে কমিটিটি পাঠ করলেন, এটি হলো কার্যকরী কমিটি। উনি তো নিজেই বললেন যে ওনারা বিএনপির প্রাথমিক সদস্য পদ আছে। এখন যদি বিএনপির কমিটি বলা হয়, সেখানে কি প্রাথমিক সদস্য পদ আছে কেউ লিস্টে থাকবে নাকি? সুতরাং এটার প্রমাণ আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় যখন দেবেন তখনই তো প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। মত প্রকাশের স্বাধীনতা সূচকে 12 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বের ভিতরে 128তম এবং আজকে আন্তর্জাতিক সংগঠন
আর্টিকেল 19-এ বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত যেটি হয়েছে যে বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক একটি প্রতিবেদনে এরকম তথ্য উঠে এসেছে এবং সেই আলোচনায় আপনি নিজেও ছিলেন। কোন কোন সূচকে আসলে কি কারণে বাংলাদেশের অবস্থানটি এই পর্যায়ে আসছে এটা একটু জানতে চাই। না, গত বছরও এই 12তম স্থানেই ছিল এবং এটি ধারাবাহিক অবনতিই বলবো। যে এটি কিন্তু 2007-8 সালে 8-9 সালে কিন্তু এটি অগ্রগতি হয়েছিল, কিন্তু সেটা আবার অবনতি হয়েছে। তার আগে 6-7 সালেও আবার অবনতি ছিল। তাই এটা মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, গণতন্ত্র, অনেকগুলো বিষয় নিয়েই কিন্তু এটি এই জরিপ বা এই সূচক করা হয় এবং বিশ্বব্যাপীই আছে। তো যে রাষ্ট্রগুলো গণতন্ত্র শক্তিশালী, টেকসই, সেই রাষ্ট্রগুলো এগিয়ে থাকে এবং বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, ইউরোপীয় দেশগুলো। তবে প্রশ্নবিদ্ধ হচ্ছে ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দেশ ভারতের অবস্থান কিন্তু আরও নিচে চলে এসেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ভালো, তো সেটি পাকিস্তান, আফগানিস্তান এগুলো তো ভালো হওয়ার কোনো কারণ নেই। তা আমাদের চেষ্টা থাকবে যে এটি কিভাবে এই অবনতিশীল অবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যায়, উন্নতি। অনেক ধন্যবাদ করা যায়। জনাব সোহরাব হাসান আপনাকে, এবং আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশের গণমাধ্যম এবং গণতন্ত্রের অবস্থার উত্তরণ হবে, রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। সবারকে সে পর্যন্ত মানে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।